রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন, আমি কোনো কোটার উপদেষ্টা নই যে আমাকে রাষ্ট্রীয় কাজে ছাত্র জনতা বাধা দিতে পারবে। এবার সংবাদ সম্মেলনে এসে হুঙ্কার দিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের উপর পদত্যাগের দাবি ওঠায় এবার মুখ খুলেছেন তিনি। সরকার অনেকটা নিরুপায়, কারণ শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর আইনগত কোনো পথই নেই, যে তার ক্রিজে থাকাটাই ইম্পর্টেন্ট। যে কোনো সময় সুযোগ আসতে পারে, ছক্কা হাঁকাইতে পারেন তিনি। আওয়ামী লীগের ফিরে আসার পথ পানির মতো পরিষ্কার। হঠাৎ করে ঘটনার একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। মির্জা ফখরুল তিনি স্পষ্ট ভাষায় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে 12 ঘন্টার ভিতরে আপনার ডক্টর ইউনূসের যে রায়, সেই রায় থেকে ফিরে আসতে হবে। সরকারের সঙ্গে রাষ্ট্রপতির দূরত্ব কতটা ভয়ঙ্কর সেটা আমরা জানি, কিন্তু সেটি আবার স্পষ্ট হয়ে উঠল এবারের শহীদ দিবসে। উপদেষ্টা পরিষদের মধ্যে কোনো কোনো সদস্য, একাধিক সদস্য তার উপরে ভয়ঙ্কর চাপ সৃষ্টি করেছিলেন। শেখ হাসিনা আবারও বাংলাদেশের ক্ষমতায় আসীন হবেন নরেন্দ্র মোদীর সহযোগিতায়, ভারতের সহায়তা নিয়ে। এবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রাগের চুটে ইউনূসের সাথে একই কাণ্ড ঘটালো। রাতারাতি কপাল খুলে গেল শেখ হাসিনার। দর্শকমণ্ডলী সম্পর্কিত আমাদের হাতে বিস্তারিত ভিডিও এবং প্রতিবেদন রয়েছে। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও এবং প্রতিবেদনটি দেখলে চাঞ্চল্যকর তথ্য জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে একটু দেখে আসুন। সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন, আমি কোনো কোটার উপদেষ্টা নই যে আমাকে রাষ্ট্রীয় কাজে ছাত্র জনতা বাধা দিতে পারবে। এবার সংবাদ সম্মেলনে এসে হুঙ্কার দিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের উপর পদত্যাগের দাবি ওঠায় এবার মুখ খুলেছেন তিনি বলেন, পদত্যাগ করেননি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবুও দেশের মানুষের কথা চিন্তা করে অন্তর্বর্তী সরকার গঠন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে যাদের কথা চিন্তা করে এত কিছু করেছি, তারাই আমাকে এখন রাষ্ট্রীয় কাজে বাধা দিচ্ছে। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে রাজপথে নেমেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ফিরে আসার পথ পানির মতো পরিষ্কার। এটা বুঝতে হলে আমাদের কিছুদিন আগে যাওয়া লাগবে। আমি সরকার ক্ষমতাচ্যুত হলো, আমি সভানেত্রী ভারতে চলে গেল, তারপরে কিছুদিন অতিবাহিত হয়ে গেল, অনেকের মুখে অনেকভাবে শোনা গেল আওয়ামী লীগ ফিরতে পারবে কি পারবে না, আওয়ামী লীগ ফিরতে আনুমানিক কত বছর লাগতে পারে, নানান ধরনের কথা আমরা শুনলাম। আওয়ামী লীগ ঘুরে যেতে পারবে না। তারপরে হঠাৎ করে ঘটনার একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, যখন আমেরিকার নির্বাচন চলাকালীন আমেরিকান নির্বাচনের প্রার্থী আপনার ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করলো বাংলাদেশকে নিয়ে, যে বাংলাদেশ এখন পরিপূর্ণ বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে, এরকম একটা কিন্তু টুইট করছিল। টুইট করার পরে ওই টুইটটা কিন্তু পরিপূর্ণ, ওই মন্তব্যটা আওয়ামী লীগের পক্ষেই গেছে মোটামুটি। তারপরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ সবাই কিন্তু তাকিয়েছিল, এবং ভারত সহ তাকিয়েছিল বিশেষ করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে, এবং বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে, কোন পথে হাঁটা শুরু করবে, এবং আওয়ামী লীগের ভবিষ্যৎটা কী হবে, সবকিছু নির্ভর করা শুরু করলো আমেরিকার নির্বাচন। যে আমেরিকান নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয় তাহলে একরকম হবে, আর আমেরিকান নির্বাচনে যদি জো বাইডেন নির্বাচিত হয় তাহলে একরকম হবে। এটা কিন্তু সবাই এরকম ধরে নিয়েছে। তারপরে নির্ধারিত সময় নির্বাচন হলো, নির্বাচনে জয় হলো হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হলো, তারপরে কিন্তু রাজনৈতিক মোড়টা ঘুরে গেল, এবং আওয়ামী লীগের একটা অন্যরকম, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উল্লাস শুরু হয়ে গেল, এবং আওয়ামী লীগ একটা আস্থা পাইলো, একটা বিশ্বাস পাইলো যে না, আমাদের জন্য একটা ভালো কিছু অপেক্ষা করতেছে। তারপরে কিছুদিন অতিবাহিত হলো, 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ দিল। শপথের অপেক্ষা হ্যান নানান ধরনের গুজব বা নানান ধরনের আলোচনা কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়া রাজনৈতিক মাঠে চলাফেরা করছে। তারপরে যে কিছুদিন আগে যখন ভারতের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে গেল, সেখানে একজন সাংবাদিক কিন্তু বাংলাদেশ বিষয়ে একটা প্রশ্ন করলো, সেটা আপনারা হয়তো অনেকে শুনছেন। প্রশ্নটা ছিল এরকম, যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে আমেরিকার ডিপ স্টেট জড়িত থাকার কথা উঠে এসেছে, এই বিষয়ে আপনার মতামত কি, এবং বর্তমান বাংলাদেশের রাজনীতির সবকিছু মিলে আপনার মতামতটা কি, এরকম মতামতের জন্য সাংবাদিক একটা প্রশ্ন করছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু সহজ ভাষায়, অনেকে কিন্তু মনে করছিল যে ডোনাল্ড ট্রাম্প একজন খেপাটে মানুষ, তার ঠোটকারা যখন যা মনে আসে তাই বলে দেয়, তাহলে হয়তো বা যেহেতু সে আগে নির্বাচনের আগে টুইট করছে আওয়ামী লীগের পক্ষে গেছে, ওইরকম কিছু হারেঙ্গা মারেঙ্গা ধরেঙ্গা এরকম কিছু বলবো, এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা লাফালাফি শুরু করবে, আরগুলো ভয়ে কান্নাকাটি শুরু করবে, অথবা আওয়ামী লীগের নেতাকর্মীরা কান্নাকাটি শুরু করবে, আরগুলো লাফালাফি শুরু, এরকম কিন্তু অনেকে আশা করছিল। কিন্তু তারা হচ্ছে বিশ্ব নেতা, যতই ঠোটকারা হোক তারা কিন্তু সময় মতো সময়ের কথাটাই বলে। দেখেন, তিনি প্রশ্নের উত্তরে বললো যে আমেরিকার ডিপ স্টেট এর সাথে কোনো জড়িত না, ওই টাইমে কিন্তু পরবর্তীতে অবশ্য বলছে যে আমেরিকার 29 মিলিয়ন মার্কিন ডলার খরচ করছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের জন্য, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, এটা পরে বলছে। কিন্তু ওই মিটিং এর কথা আমি বলতেছি, তিনি বললো যে আমেরিকার ডিপ স্টেট জড়িত না, 1 নম্বর। আর 2 নম্বর, বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে তিনি বললো যে ওখানে আমি এই বিষয়টা পরিপূর্ণ প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিতেছি, অর্থাৎ নরেন্দ্র মোদীর কথা বললো, নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিতেছি। তারা প্রকৃতপক্ষে বলতে গেলে শত শত বছর ধরে এই বাংলাদেশের সংস্কৃতি রাজনৈতিক বিষয় নিয়ে তারা অনুসন্ধান চর্চা করতেছে, তো এই বিষয়ে সেই দেখবো, পরিপূর্ণ কিন্তু তার হাতে ছেড়ে দেবে। বাংলাদেশের বিষয়টা কিন্তু অনিয়া প্রকাশ করে। এই নিউজটা বাংলাদেশে কয়েক রকম ভাবে প্রচার হলো, যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প মোদীকে বাস দিল, আওয়ামী লীগকে বাস দিল, এরকম ভাবে আবার বলতেছে যে না, বাংলাদেশে মোদীর হাতে ছেড়ে দিছে, এরকম নানান ভাবে প্রচার হলো। কিন্তু মূল বিষয়টা দেখেন, এখানে কিন্তু ওইটাই সত্য, যে বাংলাদেশ বিষয়ে আমি কোনো কথা বলবো না, আমার বন্ধু আছে, প্রধানমন্ত্রী আছে, তিনি যা করেন পরিপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক বিষয়টা কিন্তু মোদীর হাতে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে এই জায়গা হচ্ছে পয়েন্ট, আওয়ামী লীগের ফিরে আসার পথ একদম পানির মতো পরিষ্কার নাকি একদম ঘোলাইটে কাদাযুক্ত পানির মতো, এটা এই জায়গায় কিন্তু পয়েন্টটা এই জায়গায় এখন পরিপূর্ণ। অর্থাৎ এই বাংলাদেশের রাজনৈতিক যে যাই হোক, রাজনৈতিক ময়দানে যাই হোক, সেটা কিন্তু আমেরিকা দেখবো হচ্ছে ভারতের চোখে কিন্তু দেখবো। আবার পদ্মার যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের জনগণের যে উদ্বেগ আছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সেটা আবার জানাইছে
তার মানে আমেরিকা পরিপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক বিষয়টা দেখবে এখন ভারতের চোখে। তাহলে ভারত আওয়ামী লীগকে কোন চোখে দেখতেছে এইটা গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের ফিরে আসার পথ পানির মতো পরিষ্কার নাকি ঘোলাইটা, এইটা বুঝতে হলে ভারত কোন চোখে আওয়ামী লীগকে দেখতেছে। এটা দেখেন আরো একটু অতীতে যান। 5ই আগস্টে যখন আওয়ামী সভানেত্রী ভারতে চলে যাওয়ার পরে তখন কিন্তু ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পার্লামেন্টে বললো, যাওয়ার পরে কিন্তু ভারতের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো কিন্তু কথা বলা শুরু করলো, তাকে কেন আশ্রয় দেওয়া হলো, কি কোন প্রোটোকলে কিভাবে আশ্রয় দেওয়া হলো, কোন নিয়মে আশ্রয় দেওয়া হলো, তাকে আশ্রয় দেওয়া ঠিক হয় না, আবার অনেকে বলছে ঠিক হয়েছে, এরকম নানান কথা কিন্তু উঠছিল। ওঠার পরে যখন সংসদে কথা হলো, সংসদে বললো যে নিরাপত্তাজনিত কারণে তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানানো হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে তাকে আশ্রয় দিচ্ছি। এখানে কিন্তু পালিয়ে আইছে বা পলায়ন করছে এরকম কোনো কথা, নিরাপত্তাজনিত কারণে কিন্তু তাদেরকে আশ্রয় দিচ্ছে। তারপরে দেখেন এখনকার পরিস্থিতি দেখেন, আওয়ামী লীগের ফিরে আসার পথ পরিষ্কার নাকি এখনকার পরিস্থিতি হলো যে ভারতের কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল, আগে বিভিন্ন মতামত ছিল, বিজেপি তৃণমূল এগুলো আলাদা আলাদা মতামত ছিল শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নেওয়া নিয়ে, এখন সবাই কিন্তু এক, এবং ভারতের প্রত্যেকটা মানে ব্যক্তিও এক, মানে তাদের শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে ভালো করছে এরকম। তার মানে হলো সমস্ত ভারত এখন আওয়ামী লীগের পক্ষে এবং চাইতেছে যে আওয়ামী লীগের একটা পুনর্বাসন হোক, আওয়ামী লীগের একটা সিস্টেমের একটা হোক। তার মানে আমেরিকা পরিপূর্ণ মানে সবকিছু আমেরিকা দেখতেছে ভারতের চোখে, আর ভারত আপনার আওয়ামী লীগের পক্ষে আছে মোটামুটি, আর আপনার ভারত আওয়ামী লীগের মানে পক্ষে আছে। সেই হিসাবে আমার কাছে মনে হলো যেহেতু আমেরিকা নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিচ্ছে বিষয়টা, যে আপনি দেখেন আসলে পরিস্থিতি কি, সত্য মিথ্যা কোন দিকে যাইতেছে, আসলে কি হওয়া উচিত আপনি দেখেন, ওই বিষয়ে আমার কোনো চিন্তা ভাবনা না, আমার চিন্তা আমার নিয়ে এরকম। তখন নরেন্দ্র মোদীর সাথে তো আপনার শেখ হাসিনার ভালো সম্পর্ক, অবশ্যই শেখ হাসিনার ক্ষতি হোক বা আওয়ামী লীগের ক্ষতি হোক সেরকম নরেন্দ্র মোদী আমার মনে হয় চাবে না। সেই হিসাবে আওয়ামী লীগের ফিরে আসার পথ কিন্তু পরিষ্কার, কবে কখন এটা তো আমরা গণব না, কিন্তু ফিরে আসার পথটা পরিষ্কার আছে। মির্জা ফখরুল তিনি স্পষ্ট ভাষায় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে একটা বার্তা দিলেন, কিংবা একটা আলটিমেট আপনি বলতে পারেন, সেটি হচ্ছে 12 ঘন্টার একটা আলটিমেটাম। 12 ঘন্টার ভিতরে আপনার ডক্টর ইউনূসের যে রায়, সে রায় থেকে কি ফিরে আসতে হবে, কেন ফিরে আসতে হবে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে তিনি কি রায় দিলেন, আর আপনার এই কি বলে মির্জা ফখরুল সাহেব তিনি বা এই 12 ঘন্টার আলটিমেটাম তিনি কেন দিলেন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকে জানেন আমি গতকালকে একটা ভিডিওতে বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার কি আপনার সমন্বয়কদের হেল্প করতেছে রাজনীতিতে, তারা যে দল গঠিত করতেছে সেই দলকে কি হেল্প করতেছে যতটুকু আপনার হেল্প দরকার। এই বর্তমান এই আপনার মির্জা ফখরুল সাহেব ডক্টর ইউনূসকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে অন্তর্বর্তীকালে সরকার যদি আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে দলটা, এই দলটাকে যদি হেল্প করে, তাহলে আমরা আগস্ট মাসের থেকেও আরো ভয়ঙ্কর কিংবা এর থেকেও অনেক বড় একটা আন্দোলনে নেমে যাব এই আপনার সরকারের এগেনস্টে। অন্যদিকে এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনকারী যে দলটা আছে, এই দলটাকেও আমরা নিষিদ্ধ করব, কিংবা এই দলকে আমরা রাজনীতিতে করতে দিব না। যদি তারা নিরপেক্ষভাবে আপনার রাজনীতিতে আসতে চায় তাহলে ওয়েলকাম, আর যদি এই সরকারের সহায়তায় কিংবা এই সরকার যদি এদেরকে সহযোগিতা করে তাহলে এই ইলেকশন আমরা মেনে নিব না, কিংবা এই সরকারের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। খেলা জমে গেছে না, খেলা একদম পুরো জমে ক্ষীর। আওয়ামী লীগের একজন নেতা বলেন বা আওয়ামী লীগের লোক বলেন, তিনি ডক্টর ইউনূসের রাষ্ট্র ক্ষমতার মধ্যখানে বসে আছেন, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু। এখন তিনি কিভাবে আছেন, তার থাকার দরকার আছে কিনা, নাকি চলে যাবেন, এটা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আছে খোদ আওয়ামী লীগের মধ্যে। কেউ কেউ বলছেন মানে তিনি আছেন অনর্থক এখানে বসে আছেন, আবার কেউ কেউ বলছেন না থাকার দরকার আছে। এখন সরকার এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা চেষ্টা করেছে যে শাহাবুদ্দিন চুপ্পুকে কিভাবে সরানো যায়। এর আগে আমরা দেখছি বঙ্গভবন ঘেরাও করছে তারা, এবং তাকে অপসারণের জন্য ওই বিভিন্ন তদবির করেছে, এমনকি ওই রাষ্ট্র বা সরকারের উপরও চাপ তৈরি করেছে তারা। কিন্তু সরকার অনেকটা নিরুপায়, কারণ শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর আইনগত কোনো পথই নেই। কারণ তিনি পদত্যাগ করলে কার কাছে করবেন, একমাত্র সংসদ তাকে অপসারণ করতে পারে 2/3 ভোটে, কিন্তু সংসদও নাই। তিনি যে পদত্যাগ করবেন কার কাছে করবেন, স্পিকারও নাই, সংসদ নাই, স্পিকার নাই। এখন এই অবস্থায় সরকার অনেকটা বেকায়দায় পড়ে তাকে রেখেছে। এখন কেউ কেউ বলছেন যে আপিল বিভাগের রেফারেন্স নিয়ে তাকে সরানো যায়, কেউ বলছেন প্রধান বিচারপতি দায়িত্ব নিলে সরে যেতে পারেন। তো এখন সরকার বিভিন্নভাবে চেষ্টা করে আসলে ব্যর্থ হয়েছে ওনাকে সরাতে, মানে সরকারি বেকায়দায় পড়ে যাবে। আবার কেউ কেউ বলছেন যে বেকায়দায় পড়ার কি আছে, কারণ সরকারেরই তো বৈধতা নাই, সুতরাং তারা যা করবে সেটাই ঠিক আছে, ব্যাপারটা এরকম। এখন আওয়ামী লীগের কেউ কেউ বলছেন তাকে তিনি দায়িত্ব ছেড়ে দেন না কেন। এখন যারা বলছেন ছেড়ে দেন না কেন, এখন জেলের পাটটা কি তিনি খাবেন? কারণ তিনি যদি ছেড়ে দেন এটা ধরে নিতে পারেন সরকার তাকে জেলে ঢুকাবে। এবং কেউ কেউ বলছেন, আওয়ামী লীগেরই কেউ কেউ বলছেন মানে তার এই পদে থাকলেই ভালো, মানে ভবিষ্যতে কাজে দিতে পারে। কারণ খেলার শেষ গুরুত্বপূর্ণ অংশ হলো শেষ লাস্ট ইনিংস, এখন তখন তিনি ছক্কা হাঁকাইতে পারেন, সুযোগ আসতেও পারে। এখন উইকেট হারানোর চেয়ে উইকেটে টিকে থাকাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ রান আসতে পারে যে কোনো সময়। সুতরাং কেউ কেউ মনে করেন যে তার ক্রিজে থাকাটাই ইম্পর্টেন্ট, যে কোনো সময় সুযোগ আসতে পারে, ছক্কা হাঁকাইতে পারেন তিনি। সরকারের সঙ্গে রাষ্ট্রপতির দূরত্ব কতটা ভয়ঙ্কর সেটা আমরা জানি, কিন্তু সেটি আবার স্পষ্ট হয়ে উঠলো এবারের শহীদ দিবসে। এবং এবারের শহীদ দিবসটা নিশ্চয়ই অন্য মাত্রা নিয়ে আমাদের সামনে এসেছিল, নানান ধরনের ঘটনা ঘটেছে। রাষ্ট্রপতির কথা যদি বলতেই হয়, আমরা নিশ্চয়ই খেয়াল করেছি 21-এর প্রথম প্রহরে যেই প্রথা হয়ে আসছিল, স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে শহীদ মিনারে শ্রদ্ধা জানান, কিংবা শহীদ বুদ্ধিজীবী দিবসেও তারা প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়ে আসছিলেন।
কিন্তু এবার তার ব্যত্যয় ঘটেছে। আমরা নিশ্চয় দেখেছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একসঙ্গে কিন্তু শহীদ মিনারে ফুল দেননি, শ্রদ্ধা জানাননি। প্রথমে দেখলাম রাষ্ট্রপতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন, মাত্র 2 মিনিটের জন্য তিনি সেখানে উপস্থিত ছিলেন। তারও বেশ কিছুক্ষণ পর শ্রদ্ধা জানাতে এলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন এই ব্যত্যয়টি ঘটল? যেটি জানা গেছে, উপদেষ্টা পরিষদের মধ্যে কোনো সদস্য, একাধিক সদস্য তার উপরে ভয়ঙ্কর চাপ সৃষ্টি করেছিলেন, যাতে রাষ্ট্রপতির সঙ্গে একসাথে প্রধান উপদেষ্টা শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা না জানান। এবং এই চাপ প্রয়োগের কারণ কি, সে সম্পর্কে নিশ্চয়ই কোনো ধরনের বিবৃতি সরকারের পক্ষ থেকে আসেনি, আশাটাও আমরা আশা করি না যে তারা এমন কিছু বিবৃতি দিয়ে জানাক, সেটি তো বলাই বাহুল্য। কিন্তু কী কারণে এটি করা হয়েছে সেটা আমরা বুঝতে পারছি। প্রশ্ন হচ্ছে যে এটি কি করার খুব বেশি প্রয়োজন ছিল? রাষ্ট্রীয় যে আচারগুলো সেগুলো প্রকাশে থাকলে সমস্যা কী ছিল, এবং এটা যে দৃশ্যমান করা হলো, কাদেরকে খুশি করা হলো? আমরা তো জানি যে 21 ফেব্রুয়ারির আগের দিন বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন, তারা দাবি জানিয়েছিল যে জুলাই আগস্ট আন্দোলনে যত মানুষ নিহত হয়েছেন তাদের রক্তের সঙ্গে শাহাবুদ্দিন চুপ্পু, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নামটি জড়িয়ে আছে। তিনি চুপচাপ ছিলেন ওই সময়, তিনি যেন শহীদ মিনারে ফুল দিতে না যান। এবং এ নিয়ে নিশ্চয়ই একটি টেনশন সরকারের মধ্যে ছিল বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ছিল। তারপরও তিনি গেছেন, না যাওয়াটা নিশ্চয়ই অন্য ধরনের কোনো সিনারিও আমাদের সামনে উপস্থিত হতো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তাহলে কি সত্যি রাষ্ট্রপতিকে বয়কট করলেন? এবং এই যে বিষয়টি দৃশ্যমান হলো, তাতে কি সরকারের জন্য বিষয়টি খুব ভালো হলো? রাষ্ট্রপতিকে সরকার চায় কি না চায় সেটি অন্য বিষয়। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে যে একটা মব ক্রিয়েট হলো রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়, আপাতত সেটি খানিকটা নিয়মের অবস্থা আছে বা একটু ধামাচাপা পড়ে গেছে। কিন্তু নতুন